আপনি কি মনে করেন যে আপনি শুধুমাত্র মাঠের মানুষ হিসেবে আপনি কোনো ভূমিকা রাখতে চান দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? ক্রিকেট, ফুটবল, আমাদের যে অন্যান্য স্পোর্টস রয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে যে স্পোর্টসগুলো রয়েছে, সেগুলো আমাদের গর্বের জায়গা, সেগুলো আমাদের একটি সমৃদ্ধির জায়গা। সেগুলোকে কারো কোনো ব্যক্তি বিশেষের কারণে কখনোই আমরা নষ্ট হতে দিতে পারি না। এবং আমি বিশ্বাস করি যে আগামীর যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবং বর্তমান যে ক্রীড়াঙ্গনের যে একটি স্থবির অবস্থা দেখছেন, আপনারা বলছেন, এবং আজকে আমরা ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারছি না। আমি আমাদের খেলোয়াড় এবং আমাদের বাংলাদেশ সবার আগে, খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে, সেটার সাথে আমি সহ আমার সারা বাংলাদেশ কিন্তু আমরা একমত। কিন্তু ক্রিকেটের যে কূটনীতি, আমাদের যে ডিপ্লোমেসির মাধ্যমে আমরা কিন্তু এই বিশ্বকাপে কিভাবে অংশগ্রহণ করা যেত, এই বিষয়টি নিয়ে আসলে কেউ কিন্তু কাজ করেনি, কেউ চিন্তাও করেনি। বা আমাদের আইসিসির সাথে বসে কথা বলা বা আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বসে কথা বলে এটাকে সমাধান করা, এটাকে কিন্তু আমরা চাইলেই করতে পারতাম। কিন্তু তারা শুধু চিঠির মাধ্যমেই শুধু সীমাবদ্ধতা রেখেছে। তারা যেত, গিয়ে কথা বলতো, তারা আসতো, কি সমস্যা রয়েছে। বাংলাদেশের একটি গর্বের জায়গা হচ্ছে ক্রিকেট, সেই জায়গা থেকে ক্রিকেট বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এটা কখনোই হতে পারে না। আমরা খেলতে চাই, কিন্তু কেন খেলতে যেতে পারলাম না? আমরা শুধু নিরাপত্তাহীনতার অজুহাত আমরা দেখালে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। আমাদের ক্রিকেটের যে দৈন্যদশার দিকে আমরা চলে যাচ্ছি, বা ক্রিকেট নিয়ে যে ক্রিকেট কূটনীতির মাধ্যমে যে আমরা এটিকে সমাধান করতে পারতাম, এই রাস্তার দিকে কেউ যায়নি। সো আমি আশা করব যে যতটুকু আমাদের সাময়িকভাবে ক্ষতি হয়েছে, যারা বর্তমানে আছে তারা সকলেই সবার সাথে বসে আলোচনা করে তারা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় আছে তাদেরকে সেই কাজগুলো অবশ্যই করা উচিত। আবারও হয়তো কাছাকাছি প্রসঙ্গ চলে আসবে। 5 আগস্টের পরপরই আমরা আপনাকে দেখলাম, আপনি ক্রিকেট বোর্ডে গিয়েছেন। তখনকার আগের পরিচালনা পর্ষদ যেন চেঞ্জ হয়, সেটা নিয়ে এক ধরনের আন্দোলন গড়ে তোলা, আবার ক্রিকেট বোর্ডকে রিফর্ম করার ব্যাপারে আপনার ভূমিকা দেখেছি। কিন্তু একইভাবে আপনাকে আমরা বাফুফেতে কেন পেলাম না? সেটা কি শুধু আমি বাফুফেতে গিয়েছি। আমি চেয়েছি যে আমাদের বাফুফেতে যাতে বিগত সময়ের যারা কাউন্সিলর ছিল, বিগত 17 বছর যারা দায়িত্ব পালন করেছে, তারা যাতে কাউন্সিলর হয়ে আসতে না পারে। এখন আমাদের যারা ফুটবল ফেডারেশনের দায়িত্বভার নিয়েছে, কারণ তারা দেখা গেছে যে ওই ডিএফএ গুলো বা ওই কাউন্সিলর গুলোকে নিয়ন্ত্রণ করে তারা চেষ্টা করেছে যে কোনোভাবে একটি নির্বাচন করে তাদের চেয়ারে বসা। কিন্তু চেয়ারে বসে আলটিমেটলি ফুটবল ফেডারেশনে দেখা গেছে যে আমাদের 2-3 জন ছাড়া তা আগের যারা ছিল তারাই কিন্তু আবার পুনর্বহাল হয়েছে। তা আলটিমেটলি গত 17 বছর যারা ফুটবল ফেডারেশন চালিয়েছে তারা এখনো আছে। আলটিমেটলি আমার ফুটবলের লাভটা হলো কোথায়? আমরা তো আসলে নতুন কিছু চাই, পজিটিভ কিছু চাই, বাংলাদেশের মানুষ পজিটিভ কিছু দেয়। আজকে যেমন হামজা চৌধুরী থেকে শুরু করে অনেক বিদেশি খেলোয়াড়রা যারা বাংলাদেশি বংশোদ্ভূত, তারা আসাতে বাংলাদেশের ফুটবল কিন্তু সমৃদ্ধশালী হয়েছে। বাংলাদেশ এখন সাব কন্টিনেন্টে কিন্তু তারা ডোমিনেট করতে পারছে, এটি আমাদের একটি গর্বের জায়গা। কিন্তু আমি কোনো ব্যক্তি বিশেষ, আমার চেয়ারের চেয়ে আমার ওই সংগঠন, ওই ফুটবলটা বেশি গুরুত্ব, আমার ক্রিকেটটা বেশি গুরুত্ব, কারণ আমার ক্রিকেটাররা মাঠে খেলবে, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু যারা আজকে যাদের কূটনীতির অভাবে আজকে ক্রিকেটটা মাঠে খেলতে পারছে না, এটার দায়ভারটা কে নিবে? ডেফিনেটলি আমি মনে করি আগামী 12ই ফেব্রুয়ারির পর ইনশাল্লাহ বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য স্পোর্টসে যেখানেই গত 17 বছর যে অনিয়ম হয়েছে, গত 1.5 বছর যেখানে অনিয়ম হয়েছে, সবকিছুই তদন্ত করে বের করে এটার পিছনে কারা ছিল সবাইকেই কিন্তু আইনের এবং বিচারের সম্মুখীন হতে হবে ইনশাল্লাহ। আরো একটু পিছনে যাই, 2014 সালের মার্চের কথা যেটা বলছিলেন, বাংলাদেশের ক্রিকেটের খেলাধুলার জগতে এমনিতেই তেমন কোনো সাফল্য আসে না। ছেলেদের ফুটবলে সাফল্য আরো সোনার হরিণ, যেটা আপনার হাত ধরে এসেছিল। সেই মানুষটাও আপনি যখন খেলা ছেড়ে রাজনীতিতে যোগ দিলেন, তখন একটা সময় আপনাকেও কারাবরণের মতন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হলো। মানে ওই সময়টা স্মৃতিটা যদি একটু বলতেন। এটা গত 17 বছরের ইতিহাস, আসলে এটা বলে শেষ করা যাবে না। কারণ 14 সালে যখন আমি প্রথম যোগদান করলাম এবং যোগদানের পর থেকেই দলের প্রত্যেকটি কর্মসূচিতে অগ্রভাগে ছিলাম, নেতৃত্ব দিয়েছি এবং চেষ্টা করেছি সবাইকে একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এবং আমাকে সেভারাল টাইম আমাকে কারাবরণ করতে হয়েছে, আমাকে জেল হাজতে থাকতে হয়েছে, এবং আমাকে অনেকবার গুলিবিদ্ধ হয়েছে। আপনারা দেখেছেন সেই আমাকে 17ই আগস্ট 2021 সালের
যেভাবে আমাকে জিয়ার মাজারে গুলি করেছে, যেভাবে রক্তাক্ত অবস্থায় আমি ছিলাম, এবং আমাকে বারবার 24-এর যে গণঅভ্যুত্থানে 19শে জুলাই আমাকে যখন অ্যারেস্ট করে, 19শে জুলাই থেকে 3 আগস্ট 3রা আগস্ট পর্যন্ত যখন আমাকে ডিবির কার্যালয়ে নির্যাতন করা হয়, সেগুলো আসলে ভাষায় শেষ করা যাবে না। কারণ আমরা আগামীর বাংলাদেশে এই ধরনের প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না। আমরা ভালো কিছু দেখতে চাই, এবং আমি বিশ্বাস করি আমাদের আগামীর তরুণরাই পারে ইতিহাস বদলাতে। সেই তরুণদের চিন্তা ভাবনাকে আমরা স্বাগত জানিয়ে তাদেরকে সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে দল মত নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করতে পারবে। সেখানে ভিন্ন মত থাকবে, ভিন্ন মতের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। সেখানে ভিন্ন মতের মাধ্যমে আমরা পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবো। প্রত্যেকটি জনগণ তার সরকারের কাছে জবাবদিহিতা চাইতে পারবে, তার অধিকার রয়েছে, নাগরিক অধিকার রয়েছে। আমরা সেই মৌলিক যে প্রত্যাশাগুলো, যে মৌলিক যে চাহিদাগুলো আছে, আমরা সেই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই। তাহলেই আমি মনে করি যে একজন রাজনীতিবিদ হিসেবে আমি সফল হব। কারণ আপনার একটি বিষয় না বললেই না, কারণ আমাদের সাধারণ মানুষের রাজনীতিবিদদের প্রতি কিন্তু একটি অনাস্থা রয়েছে, একটি অবিশ্বাস রয়েছে। আমি চাই আমার এই ঢাকা 16 আসনে আমি আমার ওই মানুষগুলো, সাধারণ মানুষগুলোর একজন হতে চাই। আমি কোনো নেতা হিসেবে না, আমি চাই ওই সাধারণ মানুষগুলোর প্রতিনিধি হয়ে, ওই সাধারণ মানুষের একজন হয়ে আমি যাতে সবসময় তাদের পাশে থেকে আমার যে রাজনীতিবিদদের উপরে যে একটা অনাস্থা অবিশ্বাস, সেটা আমি দূর করতে চাই ইনশাআল্লাহ। কারণ আমি রাজনীতি করি আমার এই মানুষগুলোর জন্য। এই মানুষগুলো যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো, এবং সকল কিছুর মুখ্য হচ্ছে আমার সাধারণ মানুষ, আমার জনগণ, এবং এই জনগণকে সাথে নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনি উদার মনের পরিচয় দিচ্ছেন, আপনি তারপরে ওই স্মৃতিগুলো বাদ দিয়ে পরের সময়টার কথা বলছেন, পরের লক্ষ্যের কথা বলছেন, কিন্তু ওই সময়টার স্মৃতিচারণ যদি করতে বলা হয় কতটা কষ্টকর ছিল? এটা আসলে বিভীষিকাময়। এগুলি বলে শেষ করা, শুধু আমি না, আমার চেয়ে যারা অনেক সিনিয়র লিডার আছেন তাদেরকে দেখেছি আমাদের চোখের সামনে কিভাবে নির্যাতন করেছে। আমাকে যেভাবে 2 হাত করা পরিয়ে, চোখে গামছা দিয়ে বেঁধে, আপনার জমটুপি পরিয়ে যখন টর্চার সেলে নিয়ে যেত, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আমি আসলে ইতিহাস ভুলে যাব না, ওইটা মনে রাখবো। বাট অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে কোনো ভুল না করি, আমরা সেই দিকে এগিয়ে যেতে চাই। কারণ অতীত আমাদেরকে অনেক বাস্তবতা শেখায়। সো সেই শিক্ষাটা যাতে আমি সহ আমার যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমার যারা সিনিয়র লিডাররা রয়েছেন, তাদের ভিতরে যাতে সেই উপলব্ধিটা আসে যে আমরা এমন কোনো ভুল করব না যে ভুলের জন্য আমাদেরকে কোনো পরিস্থিতি বা বিগত সময়ের মতো কোনো পরিস্থিতির শিকার আমাদেরকে হতে হয়। আমরা পজিটিভ কিছু চাই, আমরা তরুণদেরকে এগিয়ে দিতে চাই, আমরা আমাদের নারীদেরকে এগিয়ে দিতে চাই, আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। যখন ওই সময়ের মধ্যে দিয়ে যেতেন বা ওই সময়টায় গত 17 বছর যখন আন্দোলনের মাঝখানে ছিলেন, কতটা বিশ্বাস ছিল যে সুদিন ফিরবে? ডেফিনেটলি, কারণ আমি খুব আত্মবিশ্বাসী একটি ছেলে। আমি খুব পজিটিভ ভাবনা নিয়ে চিন্তা করি। কারণ রাতের অন্ধকারের পরে সূর্যের আলো আসবেই, এটা যেমন সত্য, ঠিক তেমনি কোনো স্বৈরাচার দীর্ঘদিন জোর করে ক্ষমতায় থাকতে পারে না। 5ই আগস্ট দেখেন, ওই স্বৈরাচারের একটি মুখের কথা যে রাজাকার, ওই একটি শব্দের কারণে কিন্তু তার পতন হয়ে গেছে। এবং আজকে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী বা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে, তারাও তাদের যে জামাতের আমির, তিনি যে নারীদের নিয়ে যে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, সেটি তিনি এখন বলছেন তার আইডি হ্যাক হয়ে গেছে। বাট এটা প্রুভেন যে তার আইডি হ্যাক হয়নি। সে ইন্টেনশনালি, সে ইচ্ছাকৃতভাবেই এই মন্তব্যটি করেছেন। তো আমরা চাই নারীদের স্বাধীনতা, আমরা চাই যে নারীরা আমাদের সাথে সমান তালে এগিয়ে যাবে। ঠিক এমন সময়ে নির্বাচনের প্রাককালে তার মুখ থেকে সে এই কথাটি বলে, সে ইচ্ছাকৃতভাবেই বলেছে, কিন্তু তার মুখ থেকে সেটা অনিচ্ছাকৃত বের হয়ে গেছে। কারণ এটা আল্লাহর তরফ থেকে আসে। কারণ আপনি যখন মানুষের কাছে মিথ্যাচার নিয়ে যাবেন, প্রতারণা করবেন, মানুষকে ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করবেন, জান্নাতের টিকিট দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। কোনো মানুষের কোনো ক্ষমতা নেই। তারা এই ধরনের মিথ্যাচার করেছে, তারা রোজা পূজাকে মুদ্রার এপিটোপিট বানিয়ে ফেলেছে। এই যে ধরনের একটি ধর্মপ্রাণ মুসলমানদের, আমরা চাই বাংলাদেশে সকল ধর্মকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে, সম্প্রীতির সমাজ গড়তে, একটি অসাম্প্রদায়িক সমাজ গড়তে। সেখানে আমরা যার যার ধর্মের স্বাধীনতা অনুযায়ী সে কাজ করবে। কিন্তু একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে সে এই ধরনের মন্তব্য তার ভোটে আকৃষ্ট করার জন্য তারা একটি
মহলকে আলাদাভাবে আকৃষ্ট করার জন্য যে কাজগুলো করছেন, এটি আসলে মানুষ এখন অনেক সচেতন, বাংলাদেশের জনগণ অনেক সচেতন। আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। এই নির্বাচনী প্রচারণার সময়টুকুকে বাদ দিয়ে যদি তার আগের সময়টুকু চিন্তা করি, তাহলে আপনি কি বাংলাদেশের ফুটবল এখন অতটা ফলো করতে পারেন, মানে সময় ম্যানেজ করতে পারেন? ফুটবল আসলে আমার দেশের খেলা হলে আসলে দেখা হয়, বাট ইন্টারন্যাশনালে হয়তো বিভিন্ন স্প্যানিশ লিগ, ইংলিশ লিগ ওই ধরনের খেলাগুলো হয়তো বা দেখি না। বাট আমার দেশের যখন খেলা হয় ডেফিনেটলি আমি চেষ্টা করি আমার ফ্যামিলি বা আমার যারা দর্শক রয়েছে, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে খেলা দেখার চেষ্টা করি। বর্তমানে গত কয়েক বছরে যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের ফুটবলের সাফল্য মানে মেয়েদের ফুটবলের সাফল্য। মেয়েদের ফুটবল নিয়ে আপনার কি বিশেষ কোনো পরিকল্পনা আছে? ডেফিনেটলি, যেহেতু আমাদের মেয়েরা খুব ভালো করছে, ডেফিনেটলি আমরা যে বিষয়টি চাই, যেটি আমি প্রথমেই বলেছি, যে আমরা প্রত্যেকটি খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমার মেয়েরা যারা খেলছে তারা কিন্তু সাফল্য এনে দিয়েছে অনেক বেশি, কিন্তু আমরা তাদের জন্য সেই পর্যাপ্ত সুযোগ সুবিধা এখনো দিতে পারিনি। তারা এখনো ঘরে বসে চিন্তা করে তার পরিবার না খেয়ে আছে কিনা, তার পরিবার ঠিকমতো খেতে পারছে কিনা, তার পরিবার আগামীকালকে কি বাজার করে খাবে। আমরা ওই জায়গাটাতে কাজ করতে চাই। আমরা চাই আমাদের যারা ন্যাশনাল ফুটবলার রয়েছে তাদেরকে পেশাদারিত্বর ভিত্তিতে এনে তাদেরকে মাসিক একটি ভাতা প্রদান করে সরকারিভাবে তাদের সকল দায় দায়িত্ব পালন করবে। এইভাবে আমরা মেয়েদের ক্রিকেট থেকে শুরু করে মেয়েদের ফুটবল সব জায়গাতে, এবং অন্যান্য স্পোর্টসে যারা পুরুষ রয়েছে, বিভিন্ন ইন্ডিভিজুয়াল স্পোর্টস রয়েছে যেখানে অনেক জরাজীর্ণ অবস্থায় তারা বসবাস করে, বাট তারা কিন্তু দেশের জন্য খেলছে। বাট আমরা যারা দেশের জন্য খেলছে তাদেরকে, দেশের দায়িত্ব হচ্ছে তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া, সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া। এবং আমরা আগামীর যে বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করছি, সেখানে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা অবকাঠামো না, আমরা আমাদের খেলোয়াড়দের, ক্রীড়াবিদদেরকে সর্বোচ্চ বেশি সুযোগ সুবিধা প্রদান করব, তাদেরকে সবচেয়ে বেশি ফোকাস করে তারা যাতে ভালো থাকে, তারা যাতে দেশের জন্য মন খুলে উজাড় করে যাতে তারা খেলতে পারে, সেই চেষ্টাগুলো আমরা করে যাব ইনশাল্লাহ। অডিয়েন্স, আমি শেষ প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি সাধারণ জনগণের কাছে প্রতিদিন যাচ্ছেন, প্রতিদিন তাদের সাথে গণসংযোগ করছেন, আপনার কাছে মানে আপনি আসলে কতটা কনফিডেন্ট যে মানুষ কতটা আপনাকে গ্রহণ করবে? দেখেন, আমি এই এলাকায়, আমার বয়স যখন 3 বছর তখন থেকে এই এলাকায় আমি বড় হয়েছি। এই এলাকার আমি খেলাধুলা করেছি, প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমার চলাচল রয়েছে, এবং আমি দীর্ঘদিন রাজনীতিতে যোগদান করার পর থেকে এই এলাকার প্রত্যেকটি মানুষের সুখে দুঃখে সমস্যায় সবসময় তাদের পাশে রয়েছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি যখনই কোনো প্রচার প্রচারণায় বের হই, আমার সাথে আমাদের নেতাকর্মীর পাশাপাশি সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপস্থিতি থাকে, এবং সেই সাধারণ মানুষের ভালোবাসায় কিন্তু আমি আশাবাদী যে আগামীর 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমার সাধারণ মানুষের প্রত্যেকটি ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব ইনশাল্লাহ। আপনার দলের বিষয়ে কি কতটা মনে হয়? দল ডেফিনেটলি, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ গড়ার যে পরিকল্পনা নিয়ে কাজ করেছেন, ইতিমধ্যে তিনি বলেছেন যে আমরা আমাদের যে প্ল্যানিংগুলো রয়েছে সেই প্ল্যানিংগুলো আমরা বাংলাদেশের মানুষের জন্য পরিকল্পনা করেছি। এটা কোনো প্রতিশ্রুতি না, এটা আমরা বাস্তবায়নের জন্য তৈরি আছি। আল্লাহ যদি আমাদেরকে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের যে দেশ গড়ার যে পরিকল্পনাগুলো দেওয়া হয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, স্পোর্টস, কর্মসংস্থান, পরিবেশ এবং ইমাম মসজিদ, প্রত্যেকটি পরিকল্পনাই আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যে দলটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে এই মুহূর্তে সবচেয়ে বড় বিবেচনা করা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামের সাথেই এটা হবে, তারা বারবারই আপনাদের অতীত ইতিহাস টেনে এনে, নিজেদের অতীত ইতিহাস যদিও আরো খারাপ, কিন্তু তারা টেনে এনে বলছেন যে আপনাদের দুর্নীতি নিয়ে অভিযোগ করছেন। দেখেন, আমাদের মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ওই শেখ হাসিনা অনেক মামলা দিয়েছে, অনেক দুর্নীতির মামলা করেছে, কিন্তু একটাও কি প্রমাণ করতে পেরেছে এখন পর্যন্ত? এটা হলো তাদের যে অভ্যাস, তারা 1971 সালে রাজাকারের ভূমিকা ছিল, তারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের হাতে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, তাদের হাতে আমাদের নারীদের ইজ্জত সম্মান লুণ্ঠন করা হয়েছে। আজকে তারা তাদের স্লোগান দিয়েছে, চলো একসাথে বাংলাদেশ গড়ি। এটা হাস্যকর ছাড়া কোনো কিছুই না, কারণ যারা দেশ নামক
বাংলাদেশকে চায়নি, যারা স্বাধীনতা চায়নি বাংলাদেশের, তারা আজকে দেশ গড়ার কথা বলছে। এটা হচ্ছে তাদের মিথ্যাচার, তাদের একটি লেবাস। নির্বাচনের আগে এদেরকে খুঁজেও পাবে, নির্বাচনের পরে এদেরকে খুঁজেও পাবেন না আপনারা। কারণ আমরা গত 17 বছর দেখেছি রাজপথে আমরা ছিলাম, এই জামাত ইসলামী রাজপথে কোথাও তাদেরকে দেখা যায়নি। তারা ওই আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা সুন্দরভাবে তারা বসবাস করেছে। কিন্তু আমরা মামলা হামলায় জর্জরিত হয়ে আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। গত 17 বছর কিন্তু জামাতের কাউকে দেখা যায়নি। আজকে তারা ওই ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে, ডাকসুর নির্বাচনকে তারা যেভাবে ম্যানুপুলেট করেছে, তারা মনে করেছে জাতীয় নির্বাচনকে এভাবে ম্যানুপুলেট করবে, এটার কোনো সুযোগ নেই। কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আর্মি রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, সকল আইন শৃঙ্খলা বাহিনীর সকলেরই দৃষ্টি থাকবে প্রত্যেকটি কেন্দ্রের দিকে। তারা বোরকা পরে গিয়ে জাল ভোট দিবে, তারা ঘরে ঘরে গিয়ে বোরকা পরে টাকা দিয়ে ভোট কিনবে, এগুলোর সুযোগ বাংলাদেশে আর হবে না। এবং আমি এবং আমার দল এবং আমাদের প্রত্যেকটি নেতাকর্মীরা এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সকলেই সতর্ক রয়েছে। আমরা যখনই এই ধরনের কাউকে দেখব যে টাকা দিয়ে তারা ভোট কিনতে যাচ্ছে, তাদেরকে আইনের হাতে আমরা তুলে দিব। অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক মূল্যবান সময় পেয়েছি আপনার নির্বাচনী প্রচারণায়, হয়তো আমাদের কারণে অনেকটা থেমেও থাকতে হলো। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। এবং আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, সারা বাংলাদেশে যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট আপনার অধিকার, ভোট আপনার নাগরিক অধিকার, এবং ভোট প্রয়োগ করতে কখনোই অলসতা করবেন না। প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের যে পছন্দের মার্কা, পছন্দের প্রার্থী, পছন্দের দলকে ভোট দিবেন ইনশাল্লাহ।